নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুভাষচন্দ্রের সাথে বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী অর্থাৎ ত্রৈলোক্য মহারাজের প্রথম আলাপ সম্পর্কে। এই আলোচনা করতে গিয়ে যে বিশেষ বইটির সাহায্য আমি নেব তা পত্রলেখা থেকে প্রকাশিত ব্রিটিশ কারাগারে সুভাষচন্দ্র বইটি। আসুন সোজাসুজি আলোচনায় আসা যাক। আগেই বলেছি, ইংল্যান্ডের যুবরাজের ভারত সফরকে ঘিরে যে রাজনৈতিক উন্মাদনা সৃষ্টি হয়েছিল তার ফলেই দেশবন্ধু চিত্তরঞ্জন এবং সুভাষচন্দ্র একই সাথে কারাবরণ করেছিলেন। রাজনৈতিক জীবনে প্রবেশের পর সুভাষচন্দ্রের এটিই ছিল প্রথম কারাবরণ। সুভাষচন্দ্র দেশবন্ধুর সান্নিধ্যের এই ৮ মাস কাল একটি দুর্লভ সময় কাটিয়েছেন এবং অনেক দুর্লভ মুহূর্তের সাক্ষীও হয়েছে। দেশবন্ধুকে একেবারে কাছ থেকে জানবার চিনবার সুযোগ পেয়েছেন, ফলে তার রাজনৈতিক প্রজ্ঞা বহুগুণ বেড়ে গিয়েছিল এই কমাসের মধ্যেই। অসুস্থ দেশবন্ধুর সেবা করতেন সুভাষচন্দ্র এবং অরবিন্দ মুখোপাধ্যায়। হেমন্ত কুমার সরকারের সুভাষের সঙ্গে 12 বছর বইটির রেফারেন্স আমি আগেও দিয়েছি। সেখানে তিনি লিখছেন, প্রথম সংকোচ হলেও সুভাষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে দেশবন্ধু বলতেন, সুভাষ কিন্তু খুব ভালো নার্স। আগের এপিসোডে আমরা আলোচনা করেছি অপটু হাতেও সুভাষ দেশবন্ধুর পাচক হয়েছিলেন এবং হেমন্ত কুমার নিজেকে দেশবন্ধুর চাকর বলে অভিহিত করেছেন। সুভাষচন্দ্র প্রেসিডেন্সির যে সেলে বন্দী ছিলেন তার পাশেই ছিল বম্ব স্কোয়াড। সেখানে বন্দী ছিলেন বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, অনুকূল চ্যাটার্জি প্রমুখ। অর্থাৎ একদিকে সত্যাগ্রহীরা, অন্যদিকে একেবারে সহিংস বিপ্লবীরা। সত্যাগ্রহীরা এই পাঁচিল টপকে অনেক সময় বম্ব স্কোয়াডে চলে যেতেন। এই সময়ই সুভাষচন্দ্রের সাথে ত্রৈলোক্যনাথের প্রথম আলাপ হয়। ত্রৈলোক্যনাথ মহারাজ আন্দামানের সেলুলার জেলে 5 বছর কাটিয়ে এসেছেন জেনে তার প্রতি সুভাষের আগ্রহ আরো বহুগুণে বেড়ে যায়। ক্রমেই তারা দুজনে পরস্পরের অন্তরঙ্গ হতে থাকেন। সুভাষের মুখে দেশবন্ধুর কথা শুনেও ত্রৈলোক্যনাথ দেশবন্ধুর ভক্ত হয়ে পড়েন। কিন্তু কে ছিলেন এই ত্রৈলোক্যনাথ? কিভাবেই বা ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ বলে পরিচিত হয়ে উঠলেন বিপ্লবী মহলে? আসুন জানবার চেষ্টা করা যাক সেই কথা। 1889 সালের 5ই মে অবিভক্ত বাংলার ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কাপাসটিয়া গ্রামে জন্ম হয় ত্রৈলোক্যনাথের। পিতা ছিলেন দুর্গাচরণ চক্রবর্তী। তিনিও স্বদেশী আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন এবং মা ছিলেন প্রসন্নময়ী। ত্রৈলোক্যনাথ ছেলেবেলা থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠকদের একজন হয়ে উঠেছিলেন। রাজনৈতিক নেতার পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। তার নিজের ভাষ্য অনুযায়ী তিনি ছিলেন রাজনৈতিক কারণে দীর্ঘদিন কারাবাসে অন্তরীণ থাকা বিপ্লবীদের অন্যতম একজন। স্কুলে পড়াকালীনই তিনি বিপ্লবী পুলিন বিহারী দাসের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন এবং অনুশীলন সমিতির সদস্য হয়েছিলেন। উড়িষ্যার পুরীতে থাকার সময় ছদ্মনাম ব্যবহার করতেন শশীকান্ত। সেই সময় ময়মনসিংহের রাজার নামও ছিল শশীকান্ত রায়চৌধুরী। পুরীর লোকজন তাকে এই মহারাজ শশীকান্ত বলেই জানতেন। তখন থেকেই তার নামের সাথে এই মহারাজ উপাধিটি জুড়ে যায়। শেষ জীবন অবধি তিনি মহারাজ হয়েই বেঁচেছিলেন। ঢাকা ষড়যন্ত্র মামলা তাকে গ্রেপ্তার হতে হয়, হাতে পায়ে বেড়ি পরিয়ে তাকে কলকাতায় পাঠানো হয়। 44 ডিগ্রি ক্ষুদ্র একটি সেলে তাকে দিনরাত কাটাতে হয়েছে। সেই সময় বারবার কারাবন্দী হলেও দমিয়ে রাখা যায়নি তার অদম্য সাহসকে। মালদহ, রাজশাহী, কুমিল্লা বিভিন্ন জায়গায় তিনি গুপ্ত ঘাঁটি করে অবস্থান করেছিলেন। আলিপুর ষড়যন্ত্র মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আলিপুর জেলে অবস্থানকালে তিনি নিজে গীতার 4টি ভাষ্য লিখেছিলেন।
নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। 1906 সালের মাঝামাঝি তাকে দুর্বিষহ যন্ত্রণা ভোগের উদ্দেশ্যে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। সুভাষচন্দ্র ত্রৈলোক্যনাথের নিজ মুখে শুনেছিলেন সেই কারা যন্ত্রণার কথা। সেখান থেকেই আন্দামান সেলুলার জেলের প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হয় এবং জাপানের হাত থেকে যখন তিনি আন্দামানকে উদ্ধার করলেন এবং স্বাধীন আজাদিন বাহিনীর সৈনিকদের সামনে সেই ঘটনা তুলে ধরেছিলেন সুভাষ। নিজে পরিদর্শন করেছেন আন্দামানের সেলুলার জেল। দীর্ঘদিন ভারতবর্ষের এই গৌরবময় ইতিহাস পাঠ্যপুস্তকে চাপা পড়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান নামকরণ করেছেন শহীদ ও স্বরাজদ্বীপ। কারাবিধিতে এমন কোনো শাস্তি বাদ ছিল না যা মহারাজ ভোগ করেননি। এহেন বিরাট মানুষের সংস্পর্শে এসে সুভাষচন্দ্র নিজেও যে সশস্ত্র বিপ্লবের পন্থাকে অসম্ভব সম্মানের চোখে দেখবেন তা বলাই বাহুল্য। বলা যায় এই সময় থেকেই সুভাষচন্দ্র বাংলার যুগান্তর, অনুশীলন সহ বিভিন্ন বিপ্লবীদের সাথে গুপ্ত যোগাযোগ রাখা শুরু করেছিলেন এবং ব্রিটিশ তাকে সেই হিসেবেই সন্দেহ করত। শুধু যুগান্তর বা অনুশীলনী বলবো কেন, আরো প্রচুর বিপ্লবী সংগঠন সুভাষচন্দ্রের সাথে দীর্ঘকাল যোগাযোগ রেখেছেন। সে বিষয়ে আমরা নিশ্চয়ই পরে আলোচনা করব। মহারাজ কিভাবে সুভাষচন্দ্রের সাথে একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন সে বিষয়েও আমাদের নজর থাকবে। চিত্তরঞ্জন দাসও বিপ্লবীদের অত্যন্ত সম্মান এবং স্নেহের চোখে দেখতেন। তাদের প্রতি কোনো বিরূপ সমালোচনা তিনি সহ্য করতেন না। যদিও একনিষ্ঠ গান্ধী পন্থাতেই তিনি নিজের জীবনের কাজ করে গেছেন, কিন্তু এদেরও সাপোর্ট করতেন পাশাপাশি। দেশবন্ধু বলতেন, বিপ্লবীদের ত্যাগের কথা ভাবলে সমস্ত অহংকার যেন ধুলায় মিশে যায়। এইভাবে মেলামেশার পর বিপ্লবীদের সাথে সত্যাগ্রহীদের আলাপচারিতা ক্রমেই সহজ হয়ে আসে। সত্যাগ্রহীদের জন্য বাড়ি থেকে যেসব ভালো মন্দ খাবার আসতো, বিপ্লবীরাও একসাথে সেই খাবার ভাগ করে খেতেন। সত্যাগ্রহীদের সংস্পর্শে এসে এই সমস্ত বিপ্লবীরা পুনরায় বাংলার সুস্বাদু খাবারের স্বাদ ফিরে পেলেন। একদিন দেশবন্ধু ত্রৈলোক্য মহারাজ এবং তার সহবন্দী শশাঙ্ককে নেমন্তন্ন করে খাওয়ালেন প্রেসিডেন্সি জেলের ভেতরেই। সুভাষ নিজে পরিবেশন করলেন তাদের জন্য। বর্তমানে আলিপুর প্রেসিডেন্সি জেলে খুব সুন্দর একটি মিউজিয়ামের উদ্বোধন করেছেন রাজ্য সরকার। দেখার মতো মডেলের সমাহার রয়েছে এই মিউজিয়ামে। সেই মিউজিয়ামে যদি আপনি বেড়াতে যান তাহলে অনেকটাই সেই বিপ্লবী আন্দোলনের চেহারা আপনার চোখের সামনে ভেসে উঠবে। হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই মিউজিয়ামটা দেখে আসুন। আজ এটুকুই, ধন্যবাদ। ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, কারণ ইউটিউবের নতুন যে অ্যালগরিদম, সেখানে আপনাদের কমেন্ট, আপনাদের লাইক প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সুভাষচন্দ্র সম্পর্কে আরও বেশি করে খুঁটিনাটি তথ্য জানতে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। নমস্কার।